ট্রফি যদি আগেই লন্ডনে পৌঁছে যায় তাহলে সেটা নির্বাচন নয়, তামাশা, বললেন ডক্টর শফিকুর রহমান। যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আলোচনায় অনিশ্চয়তায় হরমুজকে ঘিরে মুখোমুখি অবস্থানে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা, হুমকি মনে হলে গুলি নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালীতে পশ্চিমা জাহাজের আতঙ্ক, দ্রুত গতিরেশক নৌযান, মিসাইল ও রকেট হামলা এবং তেহরানের নখ দর্পণে হরমুজ, বিকল্প পথ ধরে যাচ্ছে ইরানি জাহাজ। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। জীবন যাবে কিন্তু মাথা নত করব না ইনশাল্লাহ। আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আর একটা ফ্যাসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে, বরদাস্ত করবে এমন না, এমনটাই বলেছেন আজকের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয় তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত পুরো বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এই যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহ এখন চরম অনিশ্চয়তার মুখে। ফলে এশীয় শোধনাগারগুলো তাদের আমদানির উৎস বদলে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ শুরু করেছে। এই বিশাল পণ্য পরিবহনের জন্য এখন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালি হয়ে উঠেছে একমাত্র ভরসা। ফারজানা রহমানের রিপোর্ট। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এই যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহ এখন চরম অনিশ্চয়তার মুখে। ফলে এশীয় শোধনাগারগুলো তাদের আমদানির উৎস বদলে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ শুরু করেছে। এই বিশাল পণ্য পরিবহনের জন্য এখন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালি হয়ে উঠেছে একমাত্র ভরসা। চাহিদার তুলনায় সক্ষমতা কম হওয়ায় পানামা খালে জাহাজ চলাচলের সিরিয়াল নিয়ে
বর্তমানে হাহাকার দেখা দিয়েছে। সম্প্রতি একটি এলএনজি জাহাজ জট এড়াতে এবং দ্রুত পার হওয়ার সুযোগ পেতে $40 লাখ দিয়ে সিরিয়াল কিনেছে। সাধারণ সময়ে এই খাল পার হতে 5 দিন সময় লাগলেও বর্তমানে যুদ্ধের প্রভাবে জাহাজগুলোর দীর্ঘ লাইন তৈরি হয়েছে। জরুরি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো এমন আকাশচুম্বী অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত রুট মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে টোল আদায়ের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির অর্থমন্ত্রী কুরবায়া ইউথি সাদেওয়া জানান, কৌশলগত রুটে অবস্থান করেও ইন্দোনেশিয়া এখন পর্যন্ত কোনো সুখ পাচ্ছে না। প্রেসিডেন্টের নির্দেশনায় দেশটি এখন বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের প্রভাব বাড়াতে চায়। মূলত ইরানের হরমুজ প্রণালীর পরিকল্পনার আদলেই তারা এই নতুন শুল্ক নীতি চালুর কথা ভাবছে। তবে ইন্দোনেশিয়ার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিশান স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এই নৌপথ সবার জন্য উন্মুক্ত এবং এখানে চলাচলের জন্য টোল আদায়ের কোনো সুযোগ নেই। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি লোকো নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ফলে 3 দেশের ঐকমত্য ছাড়া এমন সিদ্ধান্ত কার্যকর করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট, আর সেই রুটে এখন দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। গতি থামিয়ে অস্ত্র হাতে জাহাজে উঠছে সশস্ত্র সেনারা। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় সমুদ্রের মাঝখানে দ্রুত গতির স্পিড বোর্ডে করে এগিয়ে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী। লক্ষ্য 2টি বিশাল কন্টেনার জাহাজ। এই জাহাজ দুটির নাম এমএসসি ফ্রান্সেস্কা এবং এপান্দিমাস। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট, আর সেই রুটেই এখন দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। গতি থামিয়ে অস্ত্র হাতে জাহাজে উঠছে সশস্ত্র সেনারা। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় সমুদ্রের মাঝখানে দ্রুতগতির স্পিডবোটে করে এগিয়ে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী। লক্ষ্য 2টি বিশাল কন্টেইনার জাহাজ। এই জাহাজ দুটির নাম এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিনোন্দাস। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ইরানের পতাকা লাগানো স্পিডবোট থেকে সশস্ত্র সেনারা মই বেয়ে জাহাজে উঠছে, হাতে রাইফেল, চারপাশে উত্তেজনা। এই অপারেশন যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে এই জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং তাদের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করা হয়েছিল। তাই নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি শুধুই একটি নিয়ন্ত্রণ অভিযান নয়, বরং হরমুজ প্রণালীতে ইরানের শক্তি প্রদর্শনের একটি কড়া বার্তা। কারণ এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ চালাচ্ছে এবং পাল্টা চাপ তৈরি করতে ইরানও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে এই গুরুত্বপূর্ণ জলপথে। বিশেষজ্ঞদের মতে এটি একটি কৌশলগত খেলা, যেখানে সরাসরি যুদ্ধ না করেও সমুদ্রপথ নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনার প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট, যেখানে সাধারণত প্রতিদিন প্রায় 130টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, সেই সংখ্যা এখন নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। একদিকে জাহাজে হামলা, অন্যদিকে জাহাজ দখল। সব মিলিয়ে এই রুট এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথগুলো একটি। আর সবচেয়ে বড় প্রশ্ন, এভাবে জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেওয়া এটা কি শুধুই সতর্কবার্তা, নাকি এটি একটি বড় সংঘাতের শুরু? কারণ যদি এই ধরনের অভিযান বাড়তে থাকে তাহলে শুধু বাণিজ্য নয়, পুরো অঞ্চলই জড়িয়ে পড়তে পারে সরাসরি সংঘাতে। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে। প্রতিটি জাহাজ, প্রতিটি পদক্ষেপ এখন শুধু বাণিজ্য নয়, বরং কৌশলগত যুদ্ধের অংশ। শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণের খেলা কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে কূটনীতির সিদ্ধান্ত আর সময়ের উপর। কিন্তু আপাতত বাস্তবতা একটাই, হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্র পথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির সংঘর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলছে বিশাল তেলবাহী জাহাজ। কোথাও কোনো আলো নেই পরিচয় জানানোর সংকেত। আন্তর্জাতিক নজরদারি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে একের পর এক ইরানি জাহাজ। হরমুজ প্রণালীতে যেন চলছে এক অদৃশ্য দৌড়। এ যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আমরা থামছি না,
এই দুই জাহাজের বহন সক্ষমতা প্রায় 40 লাখ ব্যারেল তেল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর এক বহরের ক্ষুদ্র অংশ তারা। রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলছে বিশাল তেলবাহী জাহাজ। কোথাও কোনো আলো নেই, নেই পরিচয় জানানোর সংকেত। আন্তর্জাতিক নজরদারি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে একের পর এক ইরানি জাহাজ। হরমুজ প্রণালীতে যেন চলছে এক অদৃশ্য দৌড়। অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভর্টেক্সের তথ্য বলছে, গত 20 এপ্রিল ইরানের পতাকাবাহী দুটি জাহাজ যুক্তরাষ্ট্র নির্ধারিত অবরোধ রেখা অতিক্রম করেছে। এ যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আমরা থামছি না। এই দুই জাহাজের বহন সক্ষমতা প্রায় 40 লাখ ব্যারেল তেল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর এক বহরের ক্ষুদ্র অংশ তারা। প্রায় 90 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে এই বহর বাজারে পৌঁছেছে, পাশ কাটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নৌটহল। বিশ্লেষকেরা অনেক পরে স্যাটেলাইট ছবিতে তাদের চিহ্নিত করতে পেরেছেন, কারণ পথে থাকা অবস্থায় জাহাজগুলো নিজেদের উপস্থিতির সব চিহ্নই মুছে ফেলেছিল। সতর্কতা যেন ইরানের কাছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এখন পর্যন্ত অন্তত 34টি ট্যাঙ্কার ও গ্যাসবাহী ইরানের জাহাজ এই অবরোধ ভেঙে পেরিয়ে গেছে। ওমান উপকূল থেকে ইরান পাকিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই রেখা কার্যত চ্যালেঞ্জের মুখে। গেল সপ্তাহ থেকে বাড়ছে এই গোপন যাত্রা। পারস্য উপসাগর ছেড়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে বেশিরভাগই ছিল পণ্য বোঝাই। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জি সামার ট্যাঙ্কারের যাত্রা। 22 এপ্রিল সেটিও অবরোধ পেরিয়ে গেছে। জাহাজ ট্র্যাকিং সিস্টেম বলছে এটি এর মধ্যেই সেই সীমার বাইরে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কার্যকর। এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। এখানকার প্রতিটি নড়াচড়া প্রভাব ফেলে বৈশ্বিক বাজারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দের পরপরই তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। এর আগে ইউরোপীয় জাহাজে হামলা এবং প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদারের মাধ্যমে উত্তেজনা আরও বাড়িয়েছে তেহরান। হরমুজে এখন শুধু জাহাজ চলাচলের পথ নয়, এখানে চলছে কৌশল আর ক্ষমতার লড়াই। আর সে লড়াইয়ে অন্তত আপাতত চোখ ফাঁকি দিয়ে নিজেদের পথ তৈরি করে নিচ্ছে ইরান। কিন্তু স্থায়ী সমাধান হবে কবে? হরমুজে এই অস্থিরতার প্রভাব কেবল জ্বালানিতে সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব খাদ্য নিরাপত্তাও হুমকিত করতে পারে। এর মধ্যে সার সংকট এবং সরবরাহ শৃঙ্খলের ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতির শেষ কোথায়? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের সম্ভাবনাও দোলাচলে। সব বাধা পেরিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তা কতটুকু সফল হবে এ নিয়েও রয়েছে বিস্তর শঙ্কা। পারস্য উপসাগরেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মহসাইন এজেই হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের শক্তিশালী স্পিডবোট বহর এবং পানির নিচে চলতে সক্ষম ড্রোন মার্কিন অনুপ্রবেশকারী জাহাজগুলোকে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। এক বিবৃতিতে মহাশা এজাই জানান, দক্ষিণ ইরানের ফারুক দ্বীপের সমুদ্র উপকূলীয় গুহাগুলোতে ইরানের আধুনিক ড্রোন এবং দ্রুতগামী নৌযানগুলো মোতায়েন করা হয়েছে। পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মহসাইনি এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের শক্তিশালী স্পিডবোট বহর এবং পানির নিচে চলতে সক্ষম ড্রোন মার্কিন অনুপ্রবেশকারী জাহাজগুলোকে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। এক বিবৃতিতে মহসানি এজাই জানান, দক্ষিণ ইরানের ফারুক দ্বীপের সমুদ্র উপকূলীয় গুহাগুলোতে ইরানের আধুনিক ড্রোন এবং দ্রুতগামী নৌযানগুলো মোতায়েন করা হয়েছে। যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ ইরানি জলসীমায় প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে কার্যকরভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে এই বিশেষ বাহিনী। বিচার বিভাগের প্রধান আরও দাবি করেন যে মার্কিন বাহিনী এখন আর হরমুজ প্রণালীর ধারে কাছে আসার সাহস পাচ্ছে না। সম্প্রতি তাদের তথাকথিত অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসনের ক্ষেত্রে যা ঘটেছে তা দেখার পর মার্কিন কমান্ড বাহিনীর 16টি ক্রুজ মিসাইল মার্কিন যুদ্ধজাহাজগুলোর দিকে তাক করেছিল। অনুযায়ী গত শুক্রবার একটি বড় ধরনের সংঘাতের ইরানি বাহিনী চূড়ান্ত আলটিমেটাম দিলে মার্কিন জাহাজগুলো দ্রুত ওই এলাকা
ত্যাগ করতে বাধ্য হয়। প্রতিবেদনে জানা গেছে, মিসাইল লক করার পর আমেরিকান বাহিনী নিশ্চিত হয়ে গিয়েছিল যে আক্রমণ আসন্ন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং তাদের উচ্চপদস্থ কমান্ডের সঙ্গে যোগাযোগ করতে তারা ইরানের কাছে 15 মিনিট সময় ভিক্ষা চেয়েছিল। তবে শেষ পর্যন্ত ইরানি বাহিনীর সংযমের কারণে বড় কোনো সংঘর্ষ না ঘটলেও মার্কিন জাহাজগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে সমুদ্রপথে নিয়ম লঙ্ঘন করার অভিযোগে হরমুজ প্রণালী থেকে অন্তত 3টি জাহাজ জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। ফেব্রুয়ারি মাসে ইরান ইসরায়েল উত্তেজনার সূত্র ধরে ওই অঞ্চলে কড়াকড়ি আরোপ করার পর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ইরান অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরের এই সামরিক আধিপত্যকে ইরান দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তেহরান ইঙ্গিত দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে অবৈধ অবরোধ এবং নিষেধাজ্ঞা তুলে নেয়, তবেই হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হতে পারে। এদিকে গত 12 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যকার পরোক্ষ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। পরবর্তী দফার আলোচনার পথ সুগম করতে কূটনৈতিক প্রচেষ্টা চললেও সমুদ্র সীমায় এই ক্রমাগত সামরিক উত্তেজনা এবং নিষেধাজ্ঞা বহাল থাকা বর্তমানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন, চায়ের দোকান সহ আশেপাশের কয়েকটি গোডাউন ও দোকান পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। আমরা খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত তথ্য জানানো হবে। এবারে অন্যান্য সংবাদ। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চলাচলের পথ বন্ধ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সীমালা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা সীমালা দীর্ঘদিন ধরে নিজ পরিবার নিয়ে একই বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী মারা যাওয়ার পর 3 মেয়ে এবং 1 ছেলে রিফাতকে নিয়ে মানবেতরে জীবনযাপন করছেন তিনি। ছেলে রিফাত ঝালমুড়ি বিক্রি করে পরিবারের ভরণ পোষণ চালান। এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার পক্ষে কেউই নামে না, আমাদের টাকা নাই দেখে সবাই দূরে দূরে হয়ে যায়, সবাই টাকা দিয়ে বুঝতে আমার পক্ষে কেউই নামে না। সবাই খালি মুখে মুখে বলে যে তোর পাশে আসি, কিন্তু কেউই কাজের বেলা থাকে না, সবাই দূরে হয়ে যায়। একটু পথের ব্যবস্থা করে দিয়ে যাইয়েন। এই যে দেন স্যার, আপনি আমার এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছি, এই জায়গায় আমার পথ, এই জায়গায় আমি বাড়িতে চাই, আমার বাড়িতে দিতে আটকে রাখছে। যত আমাদের দেশে মাতবার আড্ডা আছে সবাই টাকা খাওয়াই, আমার টাকা নেই দিকে আমার পাখি কেউই নেই, কোনো কথা আমার সাথে বলে না। নাসিম এবার ভাঙ্গে দিব, নাসিম এবার কাছে জানাইছি, নাসিম এবার কোনো গুরুত্ব দেয় না। কথা কইলে মানে আমি কি করবো, এখন আমি আর কিছু জানি না। মাপ দিতে সবাই থাকতে গেছি, সবাই কেউই থাকে নাই, সবাই দূরে হারাই রাখতে আছে। আর সময় নিয়ে খালি সবাই টাকা খাওয়াই, সবাই দূরে নেই কেউ। কারণ আমি চাই আমার ওই জায়গায় আমার মধ্যে পড়ছে দেওয়াল ব্যাংকে আমার একটা পথের ব্যবস্থা করে দেব, যেন আমি ব্যান নামাইতে পারি। করা দিছে। এর ভিতরে আমি গেছি, যাওয়ার পরে আরিফ, সাইফুল, সিরাজ খলিফা বলে যে আরে ওরা জায়গা দেওয়া না, প্রয়োজন বোধে আর জান নেবো, আরে মার্ডার করবো। তখন আমি যে হ্যাঁ হাতটা ধরছি যে ভাই মামু এই সমস্ত কি কথা বলেন, কত টাকা হয়েছে আমের, আমি যে মার্ডার করতে চান। হ্যাঁ, পরে আমি এই হলে আমার লাগে আরো তর্ক করে, তোর অল পর্যন্ত জায়গা পাবো আমি পথের জন্য। এই জায়গাটা আমাদের এক পর্যায়ে মাপ দেবো, আমাকে দাওয়াত করে, আমরা আসি, আসার পরে আমি সব মাপে এটা সীমানা নির্ধারিত করে, পরে ও ওই জায়গাটা ক্লিয়ার করতে বলে। পরে ওই জায়গা কোনো কায়দায় ভোগ হলে দিতে পারতেছে না, পথ বাড়ি করে দিতে পারছে না। এক পর্যায়ে আজকে ওইটা কয় দরকার হয় এই জায়গায় লাশ পড়ে যাবে।
একটি অ্যাডমিট কার্ড আর তা ঘিরেই নিভে গেল এক শিক্ষার্থীর সোনালী স্বপ্নের প্রদীপ। নওগাঁয় ধামইরহাটে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র লুকিয়ে রাখার মতো এক অমানবিক ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার 2026 সালের এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ থাকলেও শেষ পর্যন্ত আর বসা হয়নি পরীক্ষার টেবিলে। অভিযোগের তীর প্রধান শিক্ষিকা সাবিয়া ইয়াসমিনের দিকে। অভিযোগ উঠেছে ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি ফারজানার ইস্যু হওয়া প্রবেশপত্রটি আটকে রাখেন। শিক্ষার্থী তো আমাকে এক্সাম দিতে দিবে না। আমি স্কুলে গেছিলাম, কন্টিনিউ কয়েকদিন কোচিং করছিলাম। তো পরে নেক্সটে যখন আবার গেছিলাম তখন আমাকে বারণ করছে স্কুলে আসতে। তারপরে আমি শুনিনি, আমি স্কুলে ছিলাম। প্রধান শিক্ষক সাবিয়া ইয়াসমিন বারণ করছিল। 3 দিন আগে আমি জানতে পারছি যে এই ঘটনা আমার নাতি পরীক্ষা দিতে পারে। তখন আমি গেছি হেডমিস্ট্রেসের কাছে, স্কুলে যাই বললাম, তো বলছে আপনার নাতি খুব ভালো না, পরীক্ষা উনি দিতে পারেন, আমরা বোর্ডে রিপোর্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের পারিবারিক ব্যাপারে হয়তো একটা কিছু হয়েছে, পারিবারিক এখানে তো আসতেই পারে না, এর জন্য কি এই মেয়েটার জীবনটা নষ্ট হবে। এই যখন বলেছে যে আমি সুইসাইড করবো, বাধ্য হয়ে আমি ওই ম্যাডামের কাছে গিয়েছি, ম্যাডাম বলছে না, পরীক্ষা দিতে হবে। আমরা জানতে চাচ্ছি এই শিক্ষার্থীটার কি অপরাধ ছিল বা প্রতিষ্ঠানের এমন কি ক্ষতি করছে যার জন্য তাকে এমন একটি সুযোগ থেকে, নিজের জীবনের গতিবেগ থেকে তাকে থামিয়ে দেওয়া হলো, আমরা জানতে চাই এবং বিচার চাই। অফিসে আসেন, আমি বলবো না, আমি বলতে পারবো না। আপনার অফিসে আসেন, আপনার প্রমাণ সহ আপনাকে বলে দেবো। পরীক্ষা আছে, পরীক্ষা করে আসেন, আমি বলে দিচ্ছি। ম্যাডাম ওনার অ্যাডভেন্ট আসছিল কি প্রথমে আসেন, তারপর আবার বোর্ড থেকে চেষ্টা করে আনানো হয়। অবশ্যই না, এটা কোনোদিনই বাংলাদেশের কোন বিদ্যালয়ের প্রধান এটা পারবে না। এটা বললে হবে নাকি? ওই যে অভিযোগ করছে ওনাকে বলেন যে সে পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাটলিস্ট 1-2 দিন আগে আমার সাথে যোগাযোগ করলে আমি দরকার থেকে বোর্ড থেকে অ্যাডমিট আনাই দিতাম। আমি শিক্ষা নিয়ে খুবই সিরিয়াস থাকি এবং আমার কাছে কেউ আসলে আমি সহযোগিতা করি। এগুলো আমার কাছে আসে, তাহলে আমি তার বিষয়ে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। এবং যদি আমি দেখি যে তার বিরুদ্ধে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাহলে আমি যতটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া দরকার সেটা আমি নিয়ে নিব। ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগে উঠেছে দুর্নীতির পাহাড় সম অভিযোগ রয়েছে 16 লক্ষ টাকার বিনিময়ে নাইট গার্ডের ছেলেকে নিয়োগ দিতে সরকারি নীতিমালা তোয়াক্কাই করেনি সংশ্লিষ্টরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াই গঠন করা হয় তথাকথিত পকেট বোর্ড। শুধু তাই নয়, সদস্যদের না জানিয়ে কৌশলে বাড়িতে খাতা পাঠিয়ে নেওয়া হয়েছে রেজুলেশনের স্বাক্ষর। এই অনিয়মের বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের এড়িয়ে তড়িঘড়ি করে পালিয়ে যান ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম বদিউল আলম। অন্যদিকে মূল ঘটনা ধামাচাপা দিতে সংবাদকর্মীদের প্রলোভন দেখানোর চেষ্টা করেন। এই ঘটনা এখন পর্যন্ত শিক্ষা অধিদপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপনি কয়জন ছিল বা ডিজি প্রতিনিধি আসছিল কিনা এই বিষয়ে কিছু বলেন। চা খাইতে আসিনি আমি এখানে। গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ব্লাড ব্যাংক। এ উপলক্ষে আজ শুক্রবার জুম্মা নামাজের পর রাঙ্গামাটি বাগাম্বর নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসায় 40 জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ ও রেয়াল তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ মইনুল খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ কোরআনের পাখিদের সাথে ভাগ করে নিতেই আজকের এই উদ্যোগ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষ উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগী যারা রক্তের অভাবে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেন, বিভিন্ন কার্যক্রম করে থাকি, সমাজে উন্নয়নমূলক কাজ, বৃক্ষরোপণ, তারপর
নাটোরের সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী শেখ ইমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল হতে নগদ 50,000 টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার বা জুম্মা নাটোর পৌরসভার 2 নং ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া ঝাউতলা গ্রামে জামে মসজিদে 50,000 টাকা বিতরণ করেন নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়র শেখ ইমদাদুল হক আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাক আহমেদ। এ সময় তিনি জানান, তিনি নাটোর শহরে প্রতিটি মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করে। তারই প্রেক্ষিতে তিনি আজ এই মসজিদে নামাজ পড়েন। মসজিদের উন্নয়ন কাজে 50,000 টাকা নিজ তহবিল থেকে বিতরণ করেন। সাবধান দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের নিয়ে যতদিন আমরা বেঁচে আছি, সত্যিকার কথা বলতে কি আমরা নাটোরের মানুষের কিছু করতেছি। দুলু সাহেবও চিরকাল বেঁচে থাকবে না, আমি এমদাদও চিরকাল বেঁচে থাকবো না। তবে নাটোরের মানুষের জন্য আমরা কিছু করতে, এটা রাজনৈতিক বক্তব্য না। রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট, গ্যাস লাইন সহ যে সমস্ত কাজ করতে আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে, এখনো বলছি এই কাজগুলো করার লক্ষ্যে আগামী দিনে আমরা যেন বলছিলাম যে ধানের শীষে ভোট দিন, এইবার বলছি যে হলো আগামীতে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। মানিকগঞ্জের দৌলতপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সোমবার বিকেলে উপজেলার ধামস্বর ইউনিয়নের তুলঞ্জ গ্রামের বাড়ির পাশের একটি আমগাছ থেকে ছকিনা বেগম নামে 55 বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছকিনা বেগম স্বামীর মৃত্যুর পর ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করতেন। পরিবারের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। দৌলতপুর থানার উপপরিদর্শক নয়ন মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। চেয়ারম্যান মজিদ সাহেব এটা মীমাংসা করে দিছে, এই মেম্বার পহাকবাড়ি করছে, এই মীমাংসার জন্য চেষ্টা করছে এবং হে হাতে পায়ে ধরছে, হাতে পায়ে ধরে মীমাংসার জন্য চেষ্টা করছে। এর কত রড সিমেন্ট আইনে এই অসহায় মানুষটা কামলা দিয়ে তারপরে জুটাইয়া এই করার জন্য চেষ্টা করছে, তারা করিবার দেয় না। এবং এই জমি জমা নিয়ে আমরা কোহাকবাড়ি বসে মীমাংসার চেষ্টা করছি, এই আসরুদ্দিন মানে না। বলেন, আমি হের অনুরোধ করছি কিন্তু হে মানে আমার ডাক দান ছিল, আমি হের হাত ধরছিলাম বুঝছেন, কিন্তু কাজ হয় না। সমস্যা দেই এটা তো আমরা মনে করি যে মাইরা হালাইছে, হত্যা ও টি মারিবার চায় এর হত্যাকাণ্ড মনে করেন, আমরা মনে করি আসরুদ্দি মাইরে ফাঁসদা থুইছি। আসরুদ্দি আমরা সব এই আপনার গ্রামবাসী বিচার চাই আমরা। উনি কি আপনার শাশুড়ি ছিলেন? শাশুড়ি? কিন্তু এরা কোনো যাই জামালা জোর জামালায় থাকতো না। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে আজকে মার্ডার হয়েছে, আপনারা বলছেন মার্ডার হয়েছে, এটা হত্যা করা হয়েছে, এই হত্যার পিছনে কারণ কি মনে করছেন? তাকে মারবে কেন, ওনাকে মারবে কেন? না, হত্যা যে হয়েছে এটা বলতে পারব না, কিন্তু মহিলারা যে ফাঁস নিয়ে মারা গেছে আমরা দেখছি, এইটাই। আগে হয়েছে কি করছে না করছে এটা বলতে পারব না আমরা। কারণ উনি তো একেবারে দুর্বল মানুষ, উনি ফাঁস নিবে, ওনার সেই ক্ষমতাও নেই তো। উনি তো প্রতিবন্ধী, আপনি নিজেই বললেন যে উনি প্রতিবন্ধী। হ্যাঁ, উনি প্রতিবন্ধী, মানে উনি হইল অত্যন্ত ভালো লোক, সরল সোজা লোক, উনি হইল কোনো বেজালের মধ্যে নাই। তাহলে আপনার কাছে প্রশ্ন, উনি ফাঁস নিবে কেন? ফাঁস নিবে কেন? এখন উনি যে ফাঁস নইল কেন, ওনার যে শারীরিক অবস্থা কিরকম তা তো আমরা জানি না। তাহলে যদি হত্যা করা হয়, তাহলে এই আসামিরা তাকে হত্যা করলো কেন? এটা কি কোনো সম্পত্তির কারণে, ওই মহিলা নামে কোনো সম্পত্তি রয়েছে বা কোনো স্বার্থ রয়েছে আসামিদের? না, এটা হত্যা করছে কিনা এটা আমরা বলতে পারব না, এটা আমরা দেখি নাই। এটা হলো তদন্ত সাপেক্ষে, এটা যা হয় তাই। গাইবান্ধার ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা বৈশাখ এলেই যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। সদর উপজেলার রামচন্দ্রপুর অবস্থিত এই মেলায় প্রতি রবি ও বৃহস্পতিবার বসে, যা প্রায় 2 শতকের পুরনো ঐতিহ্য বহন করে আসছে। পুরো মন্দির ও বিশাল বটগাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেলা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। স্থানীয়দের কাছে এই মেলা শুধু কেনাবেচার স্থান নয়, বরং এটি একটি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। প্রতি বছর এই আয়োজনে
গ্রামীণ জীবনধারা চিত্র তুলে ধরে এবং নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় তাদের শিখরের সাথে। মেলাটা চলো, এটা সেই ব্রিটিশ আমল থেকে হয়েছে, মেলা 8,000, 9,000, 10,000 ঠিক নেই, বেচা কিনের এটা ঠিক নেই। তারমধ্যে 140, এটাও 150, এগুলো 150 টাকা কেজি, আর এইদিকে 200 টাকা কেজি, ওই যে ঝালের মধ্যে। কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরদা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় উত্তরদা ইউনিয়নের 9টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদ আলম, 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর হোসেন, শেখ আহমেদ সোহাব, জহিরুল ইসলাম মনির, জয়নাল আবেদিন, কাজী সাইদুল হক, আব্দুর রশিদ এবং আব্দুল ওয়াদুদ। আমরা একত্রিত হয়ে সাইফুল ভাই আমাদের উত্তরদা ইউনিয়ন দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ট্রফি যদি আগেই লন্ডনে পৌঁছে যায় তাহলে সেটা নির্বাচন নয়, তামাশা, বললেন ডক্টর শফিকুর রহমান। যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আলোচনায় অনিশ্চয়তায় হরমুজকে ঘিরে মুখোমুখি অবস্থানে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা, হুমকি মনে হলে গুলি নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালীতে পশ্চিমা জাহাজের আতঙ্ক, দ্রুত গতিরেশক নৌযান, মিসাইল ও রকেট হামলা। এবং তেহরানের নখ দর্পণে হরমুজ, বিকল্প পথ ধরে যাচ্ছে ইরানি জাহাজ।